জি ম্যাডাম, জি শুরু ম্যাম। করে দেন। আজকে খুব অল্প একটু সময় হলেই শেষ হয়ে যাবে। আচ্ছা, আজকে আমরা একটু দেখব শক। Shock is a state characterized by systemic hypotension, either due to reduced cardiac output or reduced effective circulating blood volume. মানে কার্ডিয়াক আউটপুট কমে যাবে অথবা সার্কুলেটিং ব্লাড ভলিউম কমে যাবে, লিডিং টু ইম্পেয়ার্ড টিস্যু পারফিউশন অ্যান্ড আলটিমেটলি সেলুলার হাইপোক্সিয়া। ডেফিনেশন সবগুলিরই লাগবেই। আমি আরেকবার বলি, ইট ইজ এ স্টেট characterized by systemic hypotension, either due to reduced cardiac output or reduced effective circulating blood volume, leading to impaired tissue perfusion and cellular hypoxia. Types of shock. মেইনলি এটা 3 জেনারেল ক্যাটাগরিতে পড়ে। মেজর টাইপ হচ্ছে 3টা, এছাড়া আরও 2 ধরনের আছে, ওটা পরে বলি। নাম্বার 1 কার্ডিওজেনিক শক, নাম্বার 2 হাইপোভলিউমিক শক, নাম্বার 3 সেপটিক শক। হাইপোভলিউমিক শক, প্রথমে কার্ডিওজেনিক শক। ইট রেজাল্টস ফ্রম লো কার্ডিয়াক আউটপুট ডিউ টু মায়োকার্ডিয়াল পাম্প ফেইলিওর। এটা হচ্ছে প্রিন্সিপাল মেকানিজম। কি কি কারণে হতে পারে? একটা হচ্ছে ইন্ট্রিনজিক মায়োকার্ডিয়াল ড্যামেজ যদি হয়, এটা কিসে হয়? মায়োকার্ডিয়াল ইনফার্কশনে হবে। এছাড়া হতে পারে ভেন্ট্রিকুলার অ্যারিথমিয়া, এছাড়া এক্সট্রিনজিক কম্প্রেশন যদি কোনো কারণে হয়, যেমন কার্ডিয়াক টেম্পোনেট, অথবা কোনো কারণে যদি আউটফ্লো অবস্ট্রাকশন হয়, যেমন পালমোনারি এম্বোলিজম। এগুলো সবগুলোতে কি হবে? কার্ডিয়াক আউটপুট কমে যাবে মায়োকার্ডিয়াল পাম্প ফেইলিওরের কারণে। প্রিন্সিপাল মেকানিজম হচ্ছে এটাই। এরপরে হাইপোভলিউমিক শক। হাইপোভলিউমিক শকে কি হয়? হাইপোভলিউমিক শকে লস অফ ব্লাড আর প্লাজমা ভলিউম হয়, বা ইনঅ্যাডিকুয়েট ব্লাড ভলিউম অথবা ইনঅ্যাডিকুয়েট প্লাজমা ভলিউম হওয়ার কারণে কার্ডিয়াক আউটপুট কমে যায়। কোন কোন কারণে হাইপোভলিউমিক শক হতে পারে? যদি অ্যাকিউট হেমোরেজ হয় অনেক পরিমাণে, ফ্লুইড লস হয় কোনো কারণে, যেমন ভমিটিং, ডায়রিয়া, সিভিয়ার বার্ন, ট্রমা, তাহলে ব্লাড ব্লিডিং বা প্লাজমা লিকেজ হওয়ার কারণে ভলিউমটা কমে যাবে, আলটিমেটলি কার্ডিয়াক আউটপুট কমে যাবে। এরপরে মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেপটিক শক। সেপটিক শক results from vasodilation and peripheral pooling of blood as a part of systemic immune reaction to bacterial or fungal infections. এই ব্যাকটেরিয়াল ইনফেকশন বা ফাঙ্গাল ইনফেকশন এগুলো অনেক কিছু করে আর কি। এটা একটু পরে আমরা অল্প করে একটু বলবো। আচ্ছা, এখানে তাহলে এক্সাম্পলগুলোর মধ্যে আছে বা কজের মধ্যে আছে ওভারওয়েমিং মাইক্রোবিয়াল ইনফেকশন, সেটা ব্যাকটেরিয়াল হতে পারে, ফাঙ্গাল হতে পারে। আরেকটা হচ্ছে সুপার অ্যান্টিজেন টক্সিক শক সিনড্রোম, এই কারণগুলোতে হতে পারে। তাহলে মেইন টাইপস অফ শক আমরা বললাম 3 ধরনের, কার্ডিওজেনিক শক, হাইপোভলিউমিক শক। এছাড়া আরও 2টা আছে, নিউরোজেনিক শক, আরেকটা হচ্ছে অ্যানাফাইলেকটিক শক। নিউরোজেনিক শক কিসে হয়? এটা হতে পারে অ্যানেস্থেটিক অ্যাক্সিডেন্ট অথবা স্পাইনাল কর্ড ইনজুরি, এই কারণে হতে পারে। আরেকটা আছে অ্যানাফাইলেকটিক শক। অ্যানাফাইলেকটিক শকে কি হয়? সিস্টেমিক ভেসোডাইলেটেশন হবে এবং ইনক্রিজড ভাস্কুলার পারমিয়াবিলিটি দ্যাট ইজ কজড বাই ইমিউনোগ্লোবিউলিন ই মেডিয়েটেড হাইপারসেন্সিটিভিটি রিয়াকশন। তাহলে আমরা পড়লাম শকের ডেফিনেশন। শকের টাইপস বললে প্রথমে 3 মেজর টাইপস, কার্ডিওজেনিক শক, হাইপোভলিউমিক শক, সেপটিক শক। এগুলোর এক্সাম্পলগুলো মনে রাখতে হবে, এক্সাম্পল বা কজ। তারপরে হচ্ছে লেস কমন টাইপসের মধ্যে 2টা আছে, একটা হচ্ছে নিউরোজেনিক শক আর একটা হচ্ছে অ্যানাফাইলেকটিক শক। সেপটিক শকের প্যাথোজেনেসিসটা একটু জানা দরকার, এখানে অনেক কিছু আছে। সেপটিক শকে এটা অ্যাসোসিয়েটেড উইথ সিভিয়ার হিমোডাইনামিক এবং হিমোস্ট্যাটিক ডিঅ্যারেঞ্জমেন্ট হয়ে যায়। এটা সাধারণত
most frequently triggered by gram-positive bacterial infection, followed by gram-negative bacteria and fungi. এজন্য আগে বলা হতো এন্ডোটক্সিক শক, মানে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার সাথে, কিন্তু এই টার্মটা হচ্ছে ইনঅ্যাপ্রোপ্রিয়েট, এটা বলা যাবে না, কারণ গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া দিয়েই সাধারণত এটা হয়। Several substances derived from microorganisms recognize and activate macrophage, neutrophil, dendritic cell. আচ্ছা আমি বলি, ব্যাকটেরিয়া থেকে যে এন্ডোটক্সিন রিলিজ হয় অথবা আরো অনেক সাবস্টেন্স রিলিজ হয়, এগুলো কি করে, একদিকে কোয়াগুলেশন সিস্টেম যেটা আছে ক্লটিং ফ্যাক্টরগুলোকে অ্যাক্টিভেট করে, আরেকদিকে কমপ্লিমেন্ট সিস্টেমটাকে অ্যাক্টিভেট করে, আরেকদিকে ব্লাড ভেসেলে এন্ডোথেলিয়াল সেল অ্যাক্টিভেশন করে, আরেকদিকে হচ্ছে তোমার যেটা আমাদেরকে প্রোটেকশন দেয় নিউট্রোফিল, ম্যাক্রোফেজ, এগুলোকেও অ্যাক্টিভেট করে ফেলে। অ্যাক্টিভেট করার ফলে কি হয়, একদিকে যখন ক্লটিং ফ্যাক্টর অ্যাক্টিভেট হয় এবং ক্লটিং ফ্যাক্টর অ্যাক্টিভেট হওয়ার ফলে এগুলো কি করে, আলটিমেটলি থ্রোম্বোসিস হয়ে যায়, মাইক্রোভাস্কুলার থ্রোম্বোসিস, এবং এই সেপটিক শকে ডিআইসি ডেভেলপ করে, আলটিমেটলি টিস্যু ইস্কেমিয়া হয়, এবং সবগুলোরই এন্ড হচ্ছে যে মাল্টি অর্গান ফেলিওর হবে। কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন হওয়ার ফলে এটাও এন্ডোথেলিয়াল অ্যাক্টিভেশন করবে, আবার সরাসরি মাইক্রোবিয়াল প্রোডাক্টসগুলো এন্ডোথেলিয়াল অ্যাক্টিভেশন করে। এন্ডোথেলিয়াল অ্যাক্টিভেশন হওয়ার ফলে ভেসোডাইলেটেশন হয়, ইনক্রিজড পারমিয়াবিলিটি হয়ে যাবে এবং টিস্যু পারফিউশন কমে যাবে, যার কারণে এইখানেও আলটিমেটলি মাল্টি অর্গান ফেলিওর হবে। আরেকদিকে যে নিউট্রোফিল এবং মনোসাইট অ্যাক্টিভেশন হয়, এগুলোর কিছু সিস্টেমিক ইফেক্ট আছে, আরেকদিকে এটা বিভিন্ন অ্যান্টি ইনফ্লামেটরি মেডিয়েটর রিলিজ করে ইমিউনো সাপ্রেশন করে এবং আলটিমেটলি মাল্টি অর্গান ফেলিওর। এটা রবিনসে দেখবা যে একটা একটা ছকের মতো করে দেয়া আছে, ওইটা যদি দেখো তাহলে হয়তো একটু সহজে, আমি যে কথাগুলো বললাম এগুলো জাস্ট অ্যারো দিয়ে দিয়ে সহজভাবে বলা। এখানে একটু আছে, আমি বলি, আমার এই কথাগুলো ভালো লাগে না, আমি রবিনস সামনে নিয়েই তোমাদেরকে বলতেছি। তাহলে কি হচ্ছে, several substances derived from microorganisms recognize and activate macrophages, neutrophils, dendritic cells, endothelial cells and soluble component of innate immune system, মানে complement systemটাকে করে। Once activated, these cells and factors initiate a number of inflammatory responses that interact in a complex, incompletely understood fashion to produce septic shock and ultimately multi-organ dysfunction. In septic shock, আমি যেই কথাগুলো বললাম সেই কথাগুলো এখানে একটু ইলাবোরেট করে বলা। এই in septic shock, systemic vasodilation and peripheral pooling of blood leads to tissue hypoperfusion, even though cardiac output may be preserved or increased earlier. It is accompanied by widespread endothelial cell activation and injury, leading to hypercoagulable state that can manifest as DIC. In addition, septic shock is associated with metabolic changes that directly suppress cellular function. Ultimately, all these abnormalities leads to hypoperfusion and dysfunction of multiple organ. আমি যেটা সহজ করে বললাম সেগুলোই এখানে আছে। এগুলো ওই কথাগুলোই। ফ্যাক্টরস প্লে রোলস ইন সেপটিক শক, ইনফ্লামেটরি রেসপন্স হয়, এন্ডোথেলিয়াল সেল অ্যাক্টিভেশন এবং ইনজুরি হয়, মেটাবলিক অ্যাবনর্মালিটি হয়, ইমিউন সাপ্রেশন হয় এবং আলটিমেটলি মাল্টি অর্গান ডিসফাংশন হয়। এটা যদিও এখানে আছে, মরফোলজি তোমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট না। শক হলে ব্রেইনে ইসকেমিক এনকেফেলোপ্যাথি হবে, হার্টে ফোকাল অ্যান্ড ওয়াইড স্প্রেড কোয়াগুলেশন নেক্রোসিস, সাব এন্ডোকার্ডিয়াল হেমোরেজ হবে, আর রেনাল শাটডাউন হয়ে যায়, অ্যাকিউট টিউবুলার নেক্রোসিস হয়ে রেনাল শাটডাউন হয়ে যায়, মানে সব অর্গানগুলোকে ইনভলভ করবে। লাংসে ডিফিউজ অ্যালভিওলার ড্যামেজ হবে, অ্যাড্রেনাল গ্ল্যান্ডে কর্টিক্যাল সেলগুলো ডিপ্লেশন হয়ে যাবে, জিআইটিতেও হেমোরেজিক এন্টারোপ্যাথি হবে, লিভারে ফ্যাটি চেঞ্জ, সেন্ট্রাল হেমোরেজিক নেক্রোসিস হবে, and often petechial hemorrhages may appear on the serosal surface and skin. মানে সেপটিক শক হলে সব দিক দিয়ে অবস্থা খারাপ হয়ে যাবে। এরপরে আমরা পড়বো, এটা একটু লাগবে তোমাদের, স্টেজেস অফ শক। শকটা হচ্ছে একটা প্রোগ্রেসিভ ডিসঅর্ডার, যদি আনকারেক্টেড অবস্থায় থাকে ইট মে লিড টু ডেথ, ইট মে লিড টু না, এটা ডেথ হয়। সার্টেন পিরিয়ড অফ টাইম পর্যন্ত এটা
তোমার রিভার্সিবল একটা স্টেজে থাকে, যেখান থেকে আমরা এটাকে রিভার্স করতে পারবো। প্রথমেই হচ্ছে নন প্রোগ্রেসিভ ফেজ, ডিউরিং হুইচ reflex compensatory mechanisms are activated and perfusion of the vital organs are maintained. এটা ইনিশিয়ালি। এখানে বিভিন্ন নিউরোহিউমারাল মেকানিজম গুলো অ্যাক্টিভেট হয় এবং অ্যাক্টিভেট হওয়ার ফলে কার্ডিয়াক আউটপুট এবং ব্লাড প্রেশারটা মেনটেন হয় একদম ইনিশিয়ালি, শকের ইনিশিয়াল স্টেজে। কোন কোন কি অ্যাক্টিভেট হয় এখানে, বা নিউরোহিউমারাল মেকানিজম অ্যাক্টিভেট হয় কোনগুলো? একটা হচ্ছে ব্যারো রিসেপ্টর রিফ্লেক্স, ক্যাটেকোলামাইন রিলিজ হয়, অ্যাক্টিভেশন অফ দ্য রেনিন এনজিওটেনসিন এক্সিস, এডিএইচ রিলিজ হয় এবং জেনারেলাইজ সিম্প্যাথেটিক স্টিমুলেশন হয়। দ্য নেট ইফেক্ট কি হয়? ট্যাকিকার্ডিয়া, পেরিফেরাল ভেসোকনস্ট্রিকশন অ্যান্ড রেনাল কনজারভেশন অফ ফ্লুইড। মানে তখনও আমাদের বডি মেকানিজম চেষ্টা করে যে শকটাকে প্রিভেন্ট করার বা নর্মাল মেকানিজমগুলো যতদূর সম্ভব প্রিজার্ভ করার চেষ্টা করে। এই নন প্রোগ্রেসিভ স্টেজ থেকে চলে যাবে যদি আমরা তখনও এটার আন্ডারলাইং যে কজ সেটাকে যদি কারেকশন না করি, তাহলে এখান থেকে চলে যাবে প্রোগ্রেসিভ স্টেজে। এখানে কি হবে? ওয়াইড স্প্রেড টিস্যু হাইপোক্সিয়া হয়ে যাবে। ওয়াইড স্প্রেড টিস্যু হাইপোক্সিয়া হওয়ার কারণে পারসিস্টেন্ট যখন অক্সিজেন ডেফিসিট হবে, ইন্ট্রাসেলুলার অ্যারোবিক রেসপিরেশন ইজ রিপ্লেসড বাই অ্যানারোবিক গ্লাইকোলাইসিস। ঠিক আছে, ওয়াইড স্প্রেড টিস্যু হাইপোক্সিয়া যখন হচ্ছে, অক্সিজেন ডেফিসিট একটা স্টেজ পারসিস্ট করে যাচ্ছে, তখন এখানে অ্যানারোবিক গ্লাইকোলাইসিস হবে। অ্যানারোবিক গ্লাইকোলাইসিস হলে আমরা জানি যে ল্যাকটিক অ্যাসিডোসিস হবে এবং পিএইচ কমে যাবে। পিএইচ কমে গেলে আর্টারিওলার ডাইলেটেশন হবে, পেরিফেরাল পুলিং অফ ব্লাড হবে এবং যার কারণে তোমার পেরিফেরালি যখন ব্লাড চলে যাবে তখন কার্ডিয়াক আউটপুট আরও কমে যাবে এবং অ্যানোক্সিক ইনজুরি টু এন্ডোথেলিয়াল সেল হওয়ার কারণে এটা ডিআইসি ডেভেলপ করবে এবং আলটিমেটলি ভাইটাল অর্গান ফেলিওর হয়ে যাবে। এই স্টেজের পরেও যদি কোনো ইন্টারভেনশন না নেওয়া হয়, ওয়াইড স্প্রেড সেল ইনজুরি হওয়ার ফলে কি হবে? লাইসোজোমে যে এনজাইমগুলো থাকে, নিজের সেলের অটো লাইসোজোমাল এনজাইমগুলো লিকেজ হয়ে যাবে। লিকেজ হয়ে যাওয়ার ফলে তোমার তো টিস্যু ড্যামেজ করবেই। এই সময়টাতে তোমার সেপটিক শক সুপার ইম্পোজড হয়ে যেতে পারে এবং আলটিমেটলি এই স্টেজে এসে পেশেন্টের কমপ্লিট রেনাল শাটডাউন হয়ে যাবে ডিউ টু অ্যাকিউট টিউবুলার নেক্রোসিস অ্যান্ড লিডিং টু ডেথ। ঠিক আছে, তাহলে আমরা যেটা পড়লাম যে এখানে তিনটা স্টেজ, একটা হচ্ছে নন প্রোগ্রেসিভ স্টেজ, প্রোগ্রেসিভ স্টেজ, ইরিভার্সিবল স্টেজ। নন প্রোগ্রেসিভ স্টেজে এখানে বডির নিউরোহিউমারাল মেকানিজম যেগুলো আছে এগুলো অ্যাক্টিভেট হয়ে কার্ডিয়াক আউটপুট এবং ব্লাড প্রেশার মেনটেন করবে। এগুলোর মধ্যে কয়েকটা জিনিস পড়লাম, এগুলো করার ফলে ট্যাকিকার্ডিয়া হবে, পেরিফেরাল ভেসোকনস্ট্রিকশন এবং রেনাল কনজারভেশন অফ ফ্লুইড। কিন্তু নন প্রোগ্রেসিভ স্টেজে কজটা বের করে যদি আমরা সেটাকে ট্রিট না করি, তাহলে প্রোগ্রেসিভ স্টেজে চলে যাবে এবং প্রোগ্রেসিভ স্টেজে যাওয়ার ফলে কি হবে? ওয়াইড স্প্রেড টিস্যু হাইপোক্সিয়া হওয়ার কারণে অক্সিজেন যেহেতু থাকছে না, সেহেতু অ্যানারোবিক গ্লাইকোলাইসিস হবে। অ্যানারোবিক গ্লাইকোলাইসিস হলে ল্যাকটিক অ্যাসিডোসিস হবে, পিএইচ কমে যাবে, আর্টারিওলার ডাইলেটেশন হবে এবং পেরিফেরাল পুলিং অফ ব্লাড, যার কারণে কার্ডিয়াক আউটপুট কমে যাবে, ডিআইসি হবে, আলটিমেটলি ভাইটাল অর্গান ফেলিওর, লিকেজ অফ লাইসোজোমাল এনজাইম এবং আলটিমেটলি কমপ্লিট রেনাল শাটডাউন, অ্যাকিউট টিউবুলার নেক্রোসিস হয় এবং ডেথ। এগুলো একটু একটু জেনে রাখা ভালো যে হাইপোভলিউমিক শক এবং কার্ডিওজেনিক শকে কি হবে? হাইপোটেনশন হবে, পালসটা হবে উইক এবং র্যাপিড, ট্যাকিপনিয়া হবে, স্কিনটা হবে কুল এবং কামি। আচ্ছা, এটা গেল হাইপোভলিউমিক শক আর কার্ডিওজেনিক শক। এই দুইটার মধ্যে একটু পার্থক্য আছে। কার্ডিওজেনিক সেপটিক শকের ক্ষেত্রে আবার স্কিনটা হবে ওয়ার্ম এবং ফ্লাস্ট ডিউ টু পেরিফেরাল ভেসোডাইলেশন। সেপটিক শকে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হবে, মেটাবলিক অ্যাসিডোসিস হবে
and progressive fall in urine output. Urine output কমে যাবে। আমরা মোটামুটি শক শেষ করে ফেললাম। এটা মাঝে মধ্যে ভাই কোশ্চেন করতে পারে যে তুমি স্কিন দেখে কি করে বুঝবা এটা কি ধরনের শক, একটা পেশেন্টকে টাচ করে কি করে বুঝবা কি ধরনের শক হতে পারে এটা। আমরা এই চ্যাপ্টার মোটামুটি শেষ করে ফেললাম। আমি তোমাদেরকে একটু, আসো তো তোমরা নাকি? দেখি আজকে কতজন আসো। জি ম্যাম। তো তোমাদের ক্লাস নেওয়া বন্ধ করে দিব আমি। আগামী সপ্তাহে দেখি প্রিন্সিপাল স্যারকে বলে তাহলে তোমাদের ক্লাস নেওয়া বন্ধ করে দিই। তোমাদের তো ক্লাসের প্রয়োজন আসছে বলে আমার কাছে মনে হচ্ছে না। তোমরা যদি 1/3 থাকো মাত্র, তাহলে তো কি তোমাদের ক্লাস নেওয়ার প্রয়োজন আছে? আমাকে বলো, আমি কি বুঝবো এটার মানে? কি কারো কোনো কথা নাই কেন? ম্যাম শুরু মানে শীত পড়তেছে তো, মানে হচ্ছে সকালে সবাই ঘুম থেকে উঠতে পারে না, বৃষ্টি। সকাল 9টার সময় ঘুম থেকে উঠতে পারে না, এটা তুমি আমাকে কথা বলতেছো? তুমি যদি কলেজে থাকতা তোমার ক্লাস শুরু হতো সকাল কয়টায়? 7টা নাকি 7:30? 7:30 মনে হয়। 7:30 ম্যাম। ঠিক আছে, কোনো অসুবিধা নাই। আমি তোমাদের এই পার্সেন্টেজ আমি প্রিন্সিপাল পর্যন্ত পৌঁছাবো এই কথা। এখানে নিশ্চয়ই ডিএলএম এর স্টুডেন্টরা আছে, আসো না? ডিএলএম? জি ম্যাডাম আছি। জি ম্যাডাম আছি ম্যাডাম। জি ম্যাডাম আছে। তাহলে আমি এই 66 থেকে যদি 4 জন বাদ দেই তাহলে তোমাদের 27 ব্যাচের থাকলো 62। এই 62 এর মধ্যে আমার আছে, আগের 20 জন আছে। জি ম্যাডাম আছে ম্যাম। ম্যাডাম আছি। 3 জন পেলাম, আর 3 জন পেলাম। 20 জনের মধ্যে মাত্র 3 জন আছো। ম্যাডাম সেদিন গিয়ে আপনাকে আমি কাগজ জমা দিয়েছিলাম, আমরা আছি ম্যাডাম। আবার অনেকে হচ্ছে আমাদের হচ্ছে ব্যাচের হচ্ছে একসাথে অনেকে ক্লাস করে ম্যাম, মানে হচ্ছে 10-12 জন এক আইডি দিয়ে ক্লাস করে, এখানেও একটা। আচ্ছা, এরকম কে আছে তোমাদের এই যে আজকে 66 জনের মধ্যে এরকম কে আছে যারা গ্রুপে ক্লাস করতেছো? সে রেসপন্স করো। গ্রুপে ক্লাস করতেছো এরকম কে আছে? রেসপন্স করো একজন কেউ। এই জাকির, কেউ আসো গ্রুপে জাকির ক্লাস নাই? করতেছো? ম্যাম আমরা করতেছি, আমরা যারা হলে আছি ম্যাম, আমরা মোটামুটি প্রতিদিনই। তোমার নাম কি? আমি ম্যাম মিল্টন ম্যাম। মিল্টন, রোল নাম্বার কত? 74 ম্যাম। 74। তোমার সাথে কে কে আছে? আমার সাথে রাকিব আছে, জাকির আছে, রুবেল আছে ম্যাম। রোল নাম্বার বলো। রাকিবের রোল নাম্বার কত? 27। তারপর জাকির, তারপর হচ্ছে 92। 92। তারপর রুবেল কই? 151। 151। তোমরা তাহলে 4 জন আছে একসাথে। আর জি কোনো, আর কেউ গ্রুপে আছো? ম্যাম আরো নিচতলে নিচের ফ্লোরে আরেকটা ল্যাপটপে ম্যাম ওরকম আচ্ছা, হবে। সেটা তো তোমার বলার দরকার নাই। নিচের ল্যাপটপে যে আছে সে রেসপন্স করবে। সে যদি রেসপন্স না করে তাহলে ল্যাপটপে অন করা আছে, সে ক্লাসে নাই, তাহলে তো আমার আরো একজন বাদ চলে গেল এখান থেকে। 66টা হলো 70। 70-র মধ্যে আমি ধরে রাখি যে 10 জন হচ্ছে ডিএলএম এবং আগের 20 জনের মধ্যে আছে কয়েকজন, তাহলে তোমরা হয়ে গেল 56। 56 এর সাথে এখানে এক জায়গায় গ্রুপে আছে 4 জন, মানে 3 জন, তাহলে তোমরা স্টুডেন্ট হলো 59। আউট অফ 150 তোমরা ক্লাস করতেছো 59। তাহলে তোমাদের ক্লাস করার প্রয়োজন নাই, তাহলে আমরা ক্লাস বন্ধ করে দেবো, তাই তো? না ম্যাম। হ্যাঁ ম্যাম। না ম্যাম। তাহলে আমি কি করব তোমাদেরকে বলো। আগামী সপ্তাহে তোমাদের কি হবে? পূজার ছুটি তোমাদের, আমি জানি না কি হবে, পূজার ছুটি কি হবে? একদিন ছুটি। আগামী সপ্তাহে তো নূরে জান্নাত ম্যাডাম নেওয়ার কথা। যেই ম্যাডামই নিক, নূরে জান্নাত ম্যাডামই নিক আর আমি নেই, যেই নেই,
পূজার জন্য তো হচ্ছে যারা হিন্দুরা আছে এরা তো একটু ব্যস্ত, আবার নেটওয়ার্কের তো সমস্যার জন্য অনেকে জয়েন দেয় বের হয়, জয়েন দেয় বের হয়, এরকম হয়। তো তোমাদের প্রথম দিন 100-র উপরে পেলাম, এরপরে 80-90 এরকম পেলাম, এখন তোমাদের কমতে কমতে 60-র ঘরে চলে আসছে। তো আমি কি মনে করবো তাহলে তখন নেটওয়ার্কের প্রবলেম ছিল না, এখন নেটওয়ার্কের প্রবলেম আছে? পূজা না হয় শুরু হলো আজকে কালকে, কিন্তু আমি তো এই সপ্তাহ পুরাই তোমাদেরকে এরকমই দেখতেছি, তোমাদের প্রেজেন্স। নূরে জান্নাত কি করবে আমি জানি না, কিন্তু তোমাদেরকে আমি আজকে বলে রাখতেছি, নেক্সট দিন যদি এরকম পার্সেন্টেজ আমি দেখি আমি ক্লাস নিব না। এবং শুধু ক্লাস নিব না এটা না, এটা তোমাদের একেবারে ফেস কোঅর্ডিনেটর এবং প্রিন্সিপাল পর্যন্ত এই কথা পৌঁছাবে। আমরা কষ্ট করে ক্লাস নিব আর তোমরা ক্লাস করবা না, কারো ঘুম ভাঙে না, এটা একটা কথা হলো? সকাল 9টার সময় তুমি স্টুডেন্ট একজন, তোমার ঘুম ভাঙবে না? হোস্টেলে থাকলে তো তোমাদের কত কাজ করতে হয়, কত কাজ করেও সকাল 7:30টার সময় তোমাদেরকে ক্লাসে উপস্থিত হতে হয়। এখানে তো তোমাদের সেটা হচ্ছে না, তোমরা ঘরে বসে ক্লাস করতেছো, যে যেখানে আসছো। $66 থেকে এখন 64 হয়ে গেল, কথা শুনে আরো 2 জন কমে গেল। না, এই 66 এর মধ্যে তো একজন আমি। ঠিক আছে, তোমাদের তো পড়াশোনার দরকারও নাই, আমি তাহলে এই চ্যাপ্টারটা আমি আবার একটু বলতে চাইছিলাম যে কি কি পড়ালাম। ঠিক আছে, তোমাদের প্রয়োজন মতো তোমরা পড়ো। আর নেক্সট উইকে নূরে জান্নাত কয়দিন ক্লাস নেবে নিক? পূজার ছুটি তো আর পুরোটাই থাকবে না নিশ্চয়ই। তারপরে যখন আমি নিব তোমাদের এই পার্সেন্টেজ থাকলে আমি আর ক্লাস নিব না, এবং আজকে এটা আমি কথা বলবো। ম্যাম আমরা একটু ওদেরকে গ্রুপে আজকে একটু সুযোগ দেন, আমরা একটু স্ট্রিক্টলি সবাইকে বলি ম্যাম, এটা নিয়ে যাতে সবাই সিরিয়াস হয়। আমি জানি না তোমরা মাইক্রোবায়োলজি বা ফার্মাকোলজি ডিপার্টমেন্টে কেমন করতেছো, আমি তাহলে সামনের সপ্তাহে নূরে জান্নাতের কাছে শুনবো যে তোমাদের প্রেজেন্স কিরকম। আমি তাহলে আজকের মতো তোমাদেরকে ছাড়লাম, কিন্তু নেক্সট দিন থেকে যদি তোমাদের এই পার্সেন্টেজ, এই প্রেজেন্স থাকে, তাহলে আমি উপরে জানাতে বাধ্য হব। জি ম্যাম, আজকে আমরা ওদেরকে সবাইকে বলি, এই সুযোগ দেন ম্যাম। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আসসালামু আলাইকুম ম্যাম। ভালো থাকো সবাই, পড়াশোনা করো, পড়াশোনা। তোমরা এমনিতেই তোমাদের জন্য এটা একটা খুব খারাপ জিনিস হয়ে গেল, পড়াশোনায় ব্রেক হওয়া মানে খুব খারাপ অবস্থা। আমাদের ছেলেমেয়েরা হয়তো তোমাদের চেয়ে ছোট অবস্থায় আছে, কিন্তু তারপরে ওদের ক্ষতিটাই আমাদের তো অনেক মনে হচ্ছে, কাজেই তোমাদের ক্ষতিটা কিন্তু আরো বড়। কোনো কারণে যদি তোমাদের সেশন জট হয়ে যায়, তোমাদের তো স্টুডেন্টরা দেখতেছি যে বোধহয় কোথায় আন্দোলন করতেছে অটো পাসের জন্য, তাই না? করতেছে না? ঢাকায় দেখলাম যে বিএমডিসির সামনে। জি ম্যাম। তোমরা যে কত বড়, মানে যারা আন্দোলন করতেছে তারা যে অটো পাস তো করাই দিতেই পারে, নামের আগে একটা ডাক্তার হতে পারে, কিন্তু নিজের জন্য যে কত বড় ক্ষতি, এটা আসলে জানি না তোমরা কখনো বুঝবা কিনা, যে প্রতিটা ক্লাস, প্রতিটা পরীক্ষা তোমাদের জন্য কত জরুরি। ঠিক আছে, সামনের দিনে আমি তোমাদের খবর নিব, অ্যাটলিস্ট শনিবারে তো ক্লাস হবে, তারপরে দেখা যাক পূজার ছুটিটা কিভাবে কি করা যায়। ঠিক আছে, এটা আমরা আলোচনা করে তোমাদেরকে ইনফর্ম করব, হয় ক্লাসে ইনফর্ম করব, অথবা ওই যে রফিকের নাম্বার তো আমার কাছে আছে, ওর সাথে যোগাযোগ করে তোমাদেরকে জানানো হবে। ম্যাম আমাদের কি কলেজে কোনো নোটিশ আসছে ম্যাম? কি বিষয়ে? এই যে ম্যাম ডিসেম্বরের 3rd উইকে ব্যাপারে। গতকালকে পর্যন্ত আসে নাই, আজকের খবর বলতে পারবো না। এটা খবর হলে তো তোমরা সবাই জানতেই পারবা, কারণ কোনো একটা মেডিকেলে তো হবে না, বলে সারা বাংলাদেশের সব মেডিকেলেই হবে, একই ডিসিশন হবে, তাই না? জি ম্যাম। আমি তো আমার ব্যক্তিগত ওপিনিয়ন, মানে ব্যক্তিগত আমার যেটা মনে হয় সেটা আমি তোমাদেরকে বলছি। আমার কাছে মনে হয় যে এই মুহূর্তে কোনো ডিসিশন হওয়ার
জি কথা ম্যাডাম না বোধহয়, কারণ আমার নিজের একটা ফিলিংস হচ্ছে যে করোনা কমে যাওয়ার পর আবার একটুখানি হলেও মনে হয় বাড়তেছে, জি ম্যাম যদিও আমাদের টেস্ট কম, এখন মানুষ কম আসতেছে টেস্ট করতে। ঠিক আছে, সবাই ভালো থাকো, পূজায় ঘোরাঘুরি কম করো। ঠিক আছে ম্যাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালাম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম।